অবাক চোখে তাকিয়ে আছে তুলি আমাদের দিকে। সাথে আমরাও তুলিকে এইভাবে ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে এখানে গাড়ি থামিয়ে তুলির কাছে আসলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুলি। এমন সময় আমি তুলির সামনে গিয়ে বললাম, তুলি আফা, তুমি এখানে কি করছো? নীরব কণ্ঠে তুলি বলে উঠল, তেমন কিছু নয়। মন খারাপ তোমার? না, তেমন কিছু নয়। তা তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ? আমরা সবাই আমাদের বাড়িতে যাচ্ছি। যাবে তুমি আমাদের সাথে? তুলি অবাক হয়ে বলল, আমি? তুমি চলো। কিন্তু? কোনো কিন্তু নয়, চলো তুমি। ফাটা স্পিকার জামাই, আপনি বলুন না। আমার কথা শুনে আরিয়ানও নীরবভাবে বলে উঠল তুলিকে, চল আমাদের সাথে। সাথে সাথে জিসান সায়ানও বলে উঠল তুলিকে আমাদের সাথে যেতে। তুলি আমাদের কথা শুনে চরম অবাক। সবার এইভাবে স্বাভাবিকভাবে কথা বলাটা কেমন একটা লাগছে তুলির কাছে। তুলি অবাক হয়ে বলল, তোরা কি সত্যি আমায় নিতে চাস? তাহলে কি মিথ্যা বলছি? জিসান, তোরা কি আমায় ক্ষমা করে দিয়েছিস? আরে আপু, যেগুলো হয়ে গেছে ভুলে যাও। পুরনো কথা কবেই পুরনো হয়ে গেছে। আর তুমি তো সেদিন সবার কাছে ক্ষমা চেয়েছই, তাই আর ক্ষমার চাওয়ার দরকার নেই, চলো তো আমাদের সাথে। এই বলে তুলির আফার হাত ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে গেলাম আমি। আমার কাজে হয়তো তুলি অবাক। সে হয়তো ভাবতেই পারেনি এমন কিছু হবে। তারপর সবাই মিলে একসাথে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কলিং বেল বাজতেই রুহি আর তিশা এসে দরজা খুলল। ওদের দেখে আমি খুশি হয়ে জড়িয়ে ধরতে যাব এমন সময় বলে উঠল ওরা, ওখানেই দাঁড়া, ভিতরে আসবি না। ওদের কথা শুনে রীতিমতো অবাক আমরা। বলে কি? আমি অবাক হয়ে বললাম, কি, কেন? তারপর তিশা বলে উঠল, এইভাবে তো ঢুকতে দিব না দুলাভাই। তিশার কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, মানেটা হলো আমাদের টাকা চাই, টাকা ছাড়া ভিতরে ঢোকা যাবে না। এমনিতেও হুট করে বিয়েটা হয়ে যাওয়াতে এসব কিছু করার সুযোগই পেলাম না আমরা। তাই এখন সুযোগ পেলাম, টাকা না দিলে ঢুকতে দিব না। আমি তো চরম অবাক হয়ে বললাম, ওহ জিও দোস্ত, এই না হলে আমার বান্ধবী তোরা। আমি ভাবতেই পারিনি তোরা এমন কিছু করবি। আমার কথা শুনে সায়ান আর জিসান অবাক হয়ে বলল, এটা কি ভাবি, এখানে আসতেই বান্ধবীদের পক্ষে চলে গেলা? ওদের কথা শুনে তিশা বলে উঠল, ও আমাদের পক্ষে চলে যাবে কি, ও তো আমাদের পক্ষেই। যাক গে, ওগুলো পড়ে হবে, আগে দুলাভাই টাকা বের করুন। জিসান বলে উঠল, তা কত দিতে হবে? বেশি না, মাত্র 10,000 টাকা। রুহির কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এটা কি বলছিস তুই? আমার কথা শুনে সায়ান বলে উঠল, দেখছো ভাবি তোমার বান্ধবীরা কি বলে। সায়ানের কথা শুনে রুহি বলে উঠল, কি বলছি, খুব কমই তো চাইছি। তাই না দোস্ত? তোরা আসলেই পাগল, মায় 10,000 চাইছো, আমি থাকলে তো 20,000 চাইতাম। আমার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আর আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আশ্চর্য, এইভাবে তাকানোর কি আছে, সত্যি কথাই তো বলছি। এভাবে বেশ কিছুক্ষণ ঝগড়া হলো সায়ান, রুহি, তিশা আর জিসানের মধ্যে। অবশেষে আরিয়ান বলে উঠল, ঠিক আছে শালিকারা, দিব আমি। আরিয়ানের কথা শুনে রুহি আর তিশা তো মহা খুশি হয়ে বলে উঠল তারা, এই না হলে আমাদের দুলা ভাই, বাকি দুজন তো কিপ্টে। ওদের কথা শুনে চোখ বড় বড় করে সায়ান আর জিসান বলে উঠল,
কি আমরা কিপটে। তারপর আরিয়ান হেসে ওদের টাকা দিয়ে দিল। ওরাও খুশি মনে টাকা নিয়ে দরজার সামনে থেকে সরে আসল। আমি রুহি আর তিশাকে জড়িয়ে ধরে বললাম, আমার কিন্তু ভাগ চাই। তোরেও দিমু আনে, চিন্তা করিস না। হুম না ভিউ বান্ধবীরা। বিনিময়ে হাসল ওরা। এমন সময় সেখানে আসলো আম্মু, আব্বু আর ভাইয়া। আমি সবাইকে জড়িয়ে ধরে বলে উঠলাম, কেমন আছো তোমরা? সবাই হেসে বলল, তোকে ছাড়া ভালো কি করে থাকি বলতো। কিন্তু এখন তুই চলে এসেছিস, আমরাও ভালো থাকব। এমন সময় ভাইয়া বলে উঠল, ও এখানে কেন? সাথে সাথে সবাই পিছনে ঘুরে তাকালো। সবাই অবাক হয়েছে তুলিকে দেখে। ভাইয়া তো প্রচণ্ড রেগে গেছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া, তুলি আপু আমাদের সাথে কয়েকদিন থাকবে। ভাইয়া অবাক হয়ে বলল, কি, এটা হতে পারে না। রেগে? কেন হতে পারে না ভাইয়া? ও তোর সাথে যা করেছে তারপরও কি করে তুই? ভাইয়া, যা হয়ে গেছে, সেটা ভেবে আর কথা বাড়িয়ে লাভ নেই। আর আপু অনেকবার সরি বলেছে। তাই বলে তুই? ভাইয়া, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আপু আমাদের সাথে কয়েকদিন থাকবে মানে কয়েকদিন থাকবে। এই বলে হন হন করে নিজের রুমে চলে গেলাম আমি। ভাইয়া বুঝে গেছে আমি রেগে গেছি। তাই সেও চলে আসলো আমার পিছন পিছন। বিছানায় বসে আছি আমি, আর হাতে একটা টেডি বিয়ার নিয়ে গজগজ করছি। রাগ হচ্ছে ভীষণ, কেন হচ্ছে জানা নেই, তবে হচ্ছে। এমন সময় রুমে এসে পাশে বসল রিয়াদ ভাইয়া। আমি জানি এখন ভাইয়া কি বলবে। প্রথমেই কান ধরে সামনে আসবে, তারপর বলবে, সরি সাতচুন্নি, ভুল হয়ে গেছে, আর হবে না। আসলে ওকে দেখেই রাগ উঠে গিয়েছিল, তাই। সরি, আর হবে না, তুই যখন বলছিস তখন ও এখানেই থাকবে। ভাইয়ার কথা শুনে আমি খুশি হয়ে বললাম, হুম, এই না হলে আমার ভাইয়া। তবে শোন, ও যদি আবার তোর ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে কথা বলবো না। ওসব কিছু হবে না ভাইয়া, তুলি আফায় বদলে গেছে। তুই কি করে বুঝলি? তুলি আফার চোখে সেদিন আমি অনুশোচনা দেখেছি ভাইয়া। আর এই অনুশোচনায় আপুকে বদলে দিয়েছে। কিন্তু তুমি আর কিন্তু টিন্তু করো না তো, চলো নিচে। এই বলে ভাইয়ার হাত ধরে হাসতে হাসতে চললাম আমরা। নিচে নামতেই দেখলাম তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, আপু তুমি আর মাথা নিচু করে থাকার কোনো দরকার, তুমি থাকবে আমাদের সাথে। বিনিময়ে তুলি কিছু বলল না, শুধু অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। সারাদিন এটা ওটা করে কেটে গেল। তুলি আপু অনেকটা মিশে গেছে আমাদের সাথে। শুরুতে রুহি আর তিশা একটু কিন্তু করলেও পরক্ষণেই সবটা মেনে নিয়েছে তারা। এখন সবাই খুশি। রাত ৮টা। বাড়ির ছাদে উপর মাদুর পেতে বসে আছি আমি, আরিয়ান, সায়ান, জিসান, রুহি, তিশা, নূর, রিয়াদ ভাইয়া, তুলি সহ সবাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে জমিয়ে আড্ডা দেওয়া। সবাই নীরবতায় বসে আছে। সবার মাঝখান থেকে দাঁড়িয়ে বলে উঠলাম, এটেনশন প্লিজ গাইস। আমাদের এই আড্ডার মহলে সবার আগে নাচ করে দেখাবে আমাদের ঘূর্ণিঝড় ভাইয়া ভূমিকম্প আপু। আমার কথা শুনে সবাই চোখ বড় বড় তাকালো আমার দিকে। আমি তাদের চোখ দেখে বলে উঠলাম, থুককু আমাদের সায়ান ভাইয়া আর রুহি আপু। সায়ান মুচকি হাসল আমার দিকে তাকিয়ে। কারণ আমি জেনে গেছি সায়ান ভাইয়াও রুহিকে ভালোবাসে। আর জিসান ভাইয়া তিশাকে। বিষয়টা প্রথমে হাস্যকর লাগলেও এখন ভালো লাগছে।
আমার দুই বান্ধবী আমার দুই দেবরদের বিয়ে করবে। উফ, মজাই আলাদা। আমি আবারও হেসে বললাম, শুধু সায়ান ভাইয়া আর রুহি নয়, সাথে জিসান ভাইয়া আর তিশাও একসাথে ক্যাপাল ড্যান্স করবে। তাই জোরে হাত তালি। আমার কথা শুনে বাকি সবাই তেমন একটা অবাক না হলেও রুহি, তিশা আর তুলি আপু প্রচণ্ড অবাক হয়েছে। তিশা আর রুহি উঠে এসে বলল আমায়, এটা কি হলো? তুই আমাদের দুজনকে ফাঁসিয়ে দিলি কেন? কি ফাঁসিয়ে দিছি? ক্যাপাল ড্যান্স করবি? আমরা করুম না। তিশার কথা শুনে জিসান ভাইয়া বলে উঠল, তার মানে বিয়াইন সাব হেরে গেল? কিসে হেরে গেছি? নাচতে বলা হয়েছে, বারণ করেছ মানেই তো হেরে গেছ। তিশা তো রেগে গেছে জিসানের কথা শুনে, তাই রেগে বলে উঠল, ঠিক আছে আমি রাজি। ব্যাস, জিসান হাসল। হঠাৎই তিশা বলে উঠল, ঠিক আছে আমরা নাচতে রাজি আছি, তবে কথা হলো আমরা একা নাচব, আমাদের সাথে আরিয়ান ভাইয়া আর লালমরি চাফাও নাচবে। ওদের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। বলে কি, না না এটা হবে না, আমি কি করছি? আরিয়ানি তো বলেছিল এমন করতে। এখন আমি হুট করে বলে উঠলাম, কি না করুম না? আমি নাচতে পারি না। ঠিক আছে আমরাও তাহলে পারুম না। এটা কেমন কথা? এমনি কথা, তোরা নাচলে আমরাও নাচব, আর তোরা না নাচলে আমরাও নাচব না। তিশার কথা শুনে মাথায় একটা গান আসলো, মামু ফাইসা গেছি, ও হও আমি ফাইসা গেছি, তেরে ডার পে আখে থামো গে, নে না না মাজি বান গে, এক দুজি মে ইউ ডালকে, আশি কানা আয়াত বান গে মেয়ে, ওর তুমম কেসে দিলো লাগিয়াই कार गे दिलो की रुबाई बान गे, खाली खाली दोनों थे जो थोड़ा छा दोनों भार गे मेये, और तुम मम चालो जी आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है मुझे तुमसे प्यार है, यूं नहीं मैं तुम पे जान देता हूँ, इतनी सी बात हाँ मुझे तुमसा प्यार हा। ফুল লাইট স্পিডে গানটা ছেড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ক্যাপাল ড্যান্স করছে আমাদের ফাটা স্পিকারের সাথে লাল মরিচ, মাল্টিপ্লাকের সাথে আলুর পরোটা, আর ঘূর্ণিঝড়ের সাথে ভূমিকম্প ম্যাডাম। আর তিনজুটিই একদম ঘোর লাগানো মুহূর্তের ভিতর চলে গেছে। আর তাদের এই মুহূর্তে সাক্ষী হিসেবে ড্যান্স দেখছে তুলি, নূর আর রিয়াদ। সবাই এক অদ্ভুত ভালো লাগার মুহূর্তে চলে গেছে। সরি, এক নিশ্চুপ মনোভাব আর শান্ত গলায় কথাটা বলে উঠল তুলি রিয়াদকে। রিয়াদ অবাক হয়ে বলল, মানে সরি বলছি তোকে। ওহ, আমি সত্যি জানতাম না ওহ তোর বোন। জানলে বুঝি কাজটা করতি না। সত্যি ভুল হয়ে গেছে। রিয়াদের হাত ধরে তুলির কাজে রিয়াদ অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। তুলি রিয়াদের এই শান্ত মনোভাব দেখে বলে উঠল, সত্যি ভুল করে ফেলেছি আমি, যার অনুশোচনা এখনো করছি আমি। তখন মেয়েটার প্রতি প্রচণ্ড রাগ হয়েছিল আমার। একে একে সবাই ওর দিকে চলে যাচ্ছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি আমি। তুই তো জানিস আমার রাগ উঠলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাই ভুল করে ফেলেছি। আবারও সরি বলছি তোকে। সেদিন তোকে ওখানে দেখে চরম অবাক হয়েছিলাম আমি। তারপর যখন আরিয়ানের সাথে ওর বিয়ে হয়ে গেল, তখন ভিতর থেকেই মনে হয়েছিল আমি ভুল করেছি। আমার ভুলের জন্যই আজ তোরা সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছিস। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। বলতে বলতে তুলি কেঁদে ফেলে। রিয়াদ তুলির কান্না দেখে ওকে শান্ত করার জন্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে হয়েছে, ভুলে যা। তবে একদিক থেকে ভালোই হয়েছে। তুলি অবাক হয়ে বলল,
কি ভালো হয়েছে। বিনা ঝামেলায় আরিয়ান তার ভালোবাসার মানুষকে পেয়ে গেল। এই কথাটা শুনে তুলি আরো চরম প্রকার অবাক হয়ে বলল, মানে মানে আরিয়ান আমার বোনটাকে ভালোবাসে? তুই জানলি কিভাবে? আরিয়ান বলেছিল, তবে শালা হিসেবে নয়, বেস্ট ফ্রেন্ড হিসেবে। বিনিময়ে তুলি কিছু বলল না, হালকা হেসে সামনে ক্যাপাল ড্যান্সের দিকে তাকালো। আরিয়ানের চোখে এক অদ্ভুত ভালো লাগা দেখতে পাচ্ছে তুলি। হয়তো এই ভালো লাগাই আরিয়ানকে ভালোবাসা বন্ধনে আবদ্ধ করেছে। এক দীর্ঘ শ্বাস ফেলল তুলি। সব ভুলে যাবে তুলি, সে যে একসময় আরিয়ানকে ভালোবাসত। আরিয়ানের ভালোবাসার কথা একমায় সে ছাড়া কেউ জানে না, আর কোনোদিন জানবেও না। শুধু সেদিন মিমের সামনে প্রকাশ করেছিল সে। তাও ভুলে যাবে। হাজারো কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে তুলি নিজেকে। হঠাৎই মিউজিক বন্ধ হয়ে গেল। মানে গান শেষ হয়ে গেছে। হঠাৎ এমনটা হওয়াতে সবাই তাদের ঘোর লাগানো মুহূর্ত থেকে বেরিয়ে আসল। সবাই এক অদ্ভুত অনুভূতিতে চলে গিয়েছিল। করতালির মাধ্যমে সবাইকে সম্মেলন করা হলো সবাইকে। সবাই হাসল একসাথে। তারপর সবাই মিলে একসাথে ছাদে বসে অনেকক্ষণ গল্প করে যে যার রুমে চলে গেল। রাত 11টা। রুমে ঢুকেই সোজা ওয়াশরুমে ঢুকে গোসল করতে চলে গেলাম আমি। সারা গায়ে মনে হচ্ছে ময়লায় বাসা বানিয়েছে। গোসল না করলে ঘুম আসবে না আমার। এদিকে বিছানায় বসে আছে আরিয়ান। সেও ক্লান্ত কিছুটা। পুরো রুমটায় চোখ বুলাচ্ছে সে। রুমটার চারদিকে রয়েছে আমাদের থুককু আরিয়ানের লাল মরিচের অসংখ্য ছবি। কিছু কিছু ছবি দেখে হাসছে আরিয়ান। কারণ ছবিগুলো তোলাই হয়েছে ফানি টাইপের। হঠাৎই চোখ গেল আরিয়ানের শুভ্র রঙের শাড়ি পরা একটা ছবির দিকে। অসম্ভব সুন্দর লাগছে ছবিটায় আমাদের লাল মরিচকে। আরিয়ান উঠে ছবিটির সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, তুমি আমার কল্পনার প্রিয়সী ছিলে। হুট করেই হঠাৎ দমকা হাওয়ার মতো আমার জীবনে এলে। একের পর এক ভালো লাগার আবেগে ভেসে এসে ভালোবাসতে বাধ্য করলে। কিন্তু আফসোস, তুমি নিজে বুঝলে না। আসলেই তুমি একটা পাগলি, দুষ্টু মিষ্টি পাগলি বউ, আমার লাল মরিচ। আনমনে হাসল আরিয়ান। আবার মন খারাপও লাগছে তার। হঠাৎই জানালা ভেদ করে এক অদ্ভুত শীতল মেশানো বাতাস বয়ে এলো। জানালার সাদা পর্দাগুলোও বাতাসে উড়ছে অসম্ভব রকম। হয়তো বৃষ্টি আসার পূর্বাভাস। এমন সময় সাদা রঙের চুড়িদার পরে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমাদের লাল মরিচ। আরিয়ান পিছন ঘুরে তাকালো। অপলকভাবে তাকালো সে তার দিকে। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার ভিতর। আনমনেই আরিয়ান সামনে এগোতে লাগল। হুট করে এভাবে আরিয়ানকে এগোতে দেখে আমি ভয় ঘাবড়ে গেলাম। হাতে উপর থেকে টাওয়াল রাখতে রাখতে বললাম, কি হলো ফাটা স্পিকার জামাই, এগোচ্ছেন কেন? আরিয়ান আমার সামনে এসে বলল, হুশ। ঠোঁটে হাত দিয়ে। আমি অবাক চোখে তাকালাম আরিয়ানের দিকে। হঠাৎ আরিয়ান ঝুঁকে পড়ল আমার দিকে, তারপর বলে উঠল, তুমি কি কিছু বুঝতে পারো না প্রিয়সী? প্রিয়সী মস্তিষ্কের কোণে এসে বাজল কথাটা। আমি আনমনেই বলে ফেললাম, কি বুঝব? আমার চোখের দিকে তাকিয়েও কি তুমি কিছু বুঝতে পারছ না? আরিয়ানের কথা শুনে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইলাম আমি। অদ্ভুত তো, চোখ দেখে কি বোঝা যায়? তুমি কি সত্যি কিছু বুঝতে পারছ না? আরিয়ানের কথার আগামাথা বুঝতে না পেরে আমি বলে উঠলাম, বিশ্বাস করুন আমি সত্যি কিছু বুঝতে পারছি না। হতাশ চোখে তাকালো আরিয়ান আমার দিকে। আরিয়ানের চাহনি দেখে আমি বলে উঠলাম, বুঝতে পেরেছি তো। আমার কথা শুনে আরিয়ান খুশি হয়ে বলল,
তুমি সত্যি বুঝে গেছ? হুম। তা কি বুঝেছ? এই তো আপনার ক্ষুধা লেগেছে। ওইভাবে তাকানোর কি আছে? ক্ষুধা লেগেছে মুখ বললেই তো হয়। আরিয়ান আমার কথা শুনে রেগে বলল, শাট আপ। আমি কখন বলেছি আমার ক্ষুধা লেগেছে? তাহলে আপনি কি বোঝার কথা বলছেন বলুন তো? সত্যি বুঝতে পারছি না আমি। আর একটা কথা বলবো প্লিজ। কি? একটু সরে দাঁড়ান না। আমার হার্টবিট ওঠা নামা করছে। এখনই শ্বাস বন্ধ হয়ে যাবে আমার। এত কাছে আসার কি দরকার? দূর থেকে কথা বলুন না। বিনিময়ে আরিয়ান কিছু না বলো সরে আসলো, তারপর বলে উঠল, তুমি আসলেই একটা পাগল। কি আমি পাগল? আপনার বউ পাগল। আমার কথা শুনে আরিয়ান হেসে দিল। আশ্চর্য, হাসার কি আছে? আমি হাসার মতো কিছু বলছি নাকি? আমার বউ কে? আরিয়ানের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। ঠোঁটে কামড় দিলাম আমি। যা শেষমেশ নিজেই নিজেরে পাগল বলে ফেললাম। আরিয়ান আমার কাণ্ড দেখে হাসতে হাসতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর আমি শুধু হাবলার মতো দাঁড়িয়ে রইলাম। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সায়ান। কিছু ভালো লাগছে না তার। কি করে বলবে রুহিকে সে বুঝতে পারছে না। সবকিছু গোলাটে লাগছে তার কাছে। ঘুম আসছে না, তাই এই ছাদে ঘুরতে এসেছে। তবে একা নয়, তার সাথে আমাদের মাল্টিপ্লাক থুককু জিসান ভাইয়া। পুরো হিরোদের মতো দোলনায় বসে ঝিমাচ্ছে। কারণ তার খুব ঘুম পাচ্ছে, কিন্তু এই সায়ান তাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এত রাতে ছাদে আসার মানেই খুঁজে পাচ্ছে না জিসান। আচ্ছা, যদি এমন হতো রুহি আর তিশাও এখানে আসতো, কিন্তু আফসোস তারা আসবে না। কতক্ষণ আগেই তারা আড্ডা দিয়ে চলে গেছে। কালকে আবার আসবে। আর কালকেই সায়ান আর জিসান একসাথে দুজনকে প্রপোজ করবে। এভাবে নানা কিছু ভেবে সায়ানও বসে পড়ল জিসানের পাশে। জিসানকে ঝিমাতে দেখে মারল মাথায় একবারই, সাথে সাথে জিসান চেঁচিয়ে বলে উঠল, চোর চোর চোর। এমন অদ্ভুত কথা শুনে সায়ান বলে উঠল, তুই ঘুমের মধ্যে চোর কোথায় পেলি? বিনিময়ে জিসান কিছু বলল না, আবার ঘুম সে। এভাবে কতক্ষণ কাটানোর পর এখন সায়ানেরও ঘুম পাচ্ছে। তাই সে আবারও জিসানকে ডেকে উঠাল। তারপর দুজন মিলে চলে গেল রিয়াদের রুমে। রিয়াদ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তারপর তারাও তাদের পাশ দিয়ে ঘুমিয়ে পড়ল। আরেকটা সকাল। আর এই সকালটাই হয়তো 6 জন মানুষের জীবন বদলে যাওয়ার দিন। সারাদিন সবাই এক্সাইটেড ভাবেই চলে গেল। বিকাল 4টা। আমরা 4 জন একসাথে শাড়ি পরে তৈরি। আজকে নূর যাবে না আমাদের সাথে। কারণ সে কাবাব মেয়ে হাড্ডি হতে চাইছে না। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে ঘুরতে যাব। সিঁড়ি বেয়ে নামছি আমরা 4 জন। এমন সময় সেজেগুজে আমাদের সামনে আসলো রিয়াদ, আরিয়ান, সায়ান, জিসান। তারাও খুব সুন্দর করে সেজেছে। সবাইকেই অসম্ভব সুন্দর লাগছে। এমন সময় জিসান বলে উঠল, তাহলে তৈরি সবাই, এখন যাওয়া যাক। সবাই একসাথে বলে উঠলাম, ইস। তারপর একসাথে রুম থেকে বেরিয়ে এসে বসে পড়লাম গাড়িতে। সবাই বসতেই রিয়াদ ভাইয়া গাড়ি চালাতে শুরু করল। একটা ব্রিজের ওপর থেকে হাঁটছি আমরা সবাই একসাথে। সবাই খুব হাসি খুশি ভাবেই হাঁটছে। আর আমাদের কাছ থেকে কিছুটা দূরেই গাড়ি থামিয়েছে ভাইয়া। তবে আসেনি আমাদের সাথে ভাইয়া, তুলি আপুকে তাদের বাড়িতে দিয়ে আসতে গেছে। হুট করেই তুলির ফোন আসায় তুলিকে নিয়ে ভাইয়া ব্যাক করে, তবে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তুলিকে দিয়ে। আমাদের হাঁটার মাঝখানে জিসান ভাইয়া বলে উঠল, সবাই এইভাবে খালি মুখে হাঁটবি নাকি? ওয়েট, আমি কিছু আনছি।
এমন সময় আমি মুচকি হেসে বলে উঠলাম, তুমি একা কেন যাবে? তিশাকেও সাথে করে নিয়ে যাও। আমার কথা শুনে তিশা চোখ বড় বড় করে তাকালো। ও তাকাতেই একটা চোখ টিপ মারলাম আমি। ও হাসল। তারপর চলল জিসান ভাইয়ার পিছন পিছন। ব্যাস এক জুটি চলে গেল তাদের কাজে। খাবার না ছাই যাবে তো প্রপোজ করতে হুদাই মিছা কথা কইল জিসান ভাইয়া। আমার ভাবনার মাঝে রুহি বলে উঠল, কি বীর বীর করছিস তুই? না তেমন কিছু নয়, হঠাৎই ব্রিজের নিচে যেতে ইচ্ছে করছে আমার। আমি আরিয়ানের কাছে গিয়ে বললাম, ফাটা স্পিকার জামাই, ব্রিজের নিচে যাব? না যাব না। আরিয়ান, যাবেন না মানে আপনি ভুলে গেলেন নাকি? কি ভুলে গেছে রে রুহি? কিছু ভোলেনি, ওই কাল রাতে একটা কিস করতে বলেছিল কিন্তু দেইনি আমি, তাই জামাই আমার উপর রাগ করছে। আমার কথা শুনে আরিয়ান কাশতে শুরু করল। আর বাকি দুজন চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আশ্চর্য, ওইভাবে তাকানোর কি আছে? তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরিয়ানের হাত ধরে বললাম, মাই কিউট জামাই, রাগ করে না। তারপর আরিয়ানকে টানতে টানতে নিয়ে গেলাম। আর যাওয়ার আগে সায়ান ভাইয়াকে একটা চোখ টিপ মারলাম। ব্যাস কাজ শেষ। বাকিটা সায়ান ভাইয়া বুঝে নিবে। ওদিকে জিসান ভাইয়া, এদিকে সায়ান ভাই, আর আমরাটা আমি। চুপচাপ নীরবতায় ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে রুহি আর সায়ান। দুজনের মাঝেই কুটকুটে নীরবতা। নীরবতার জাল ছিঁড়ে সায়ান বলে উঠল, আমি তোমায় কিছু বলতে চাই। রুহি মুচকি হেসে বলল, হুম বলুন। সায়ান মনে মনে নিজেকে তৈরি করে পকেট থেকে একটা আংটি বের করে হুট করেই রুহির সামনে বসে পড়ল। সায়ানের এমন কাজে রুহি চরম অবাক হয়ে আশেপাশে তাকাল। তেমন কেউ নেই। চারিদিকে বাতাস বইছে খুব। হঠাৎই সায়ান বলে উঠল, কখন কিভাবে জানি না তোমায় এতটা ভালোবেসে ফেলেছি আমি। তোমায় নিয়ে একটা খুনসুটির কুঁড়েঘর সাজানো নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি আমি। তোমার হুট করে কাছে আসা, হুট করে ভয় পাওয়া, হুট করে লজ্জা পাওয়া, সবকিছুই আমায় এক অদ্ভুত মায় জড়িয়ে ফেলেছে। এই মায় আমি সারা জীবন আটকে থাকতে চাই লজ্জাবতী। তোমায় নিয়ে করা সব স্বপ্নগুলো পূরণ করতে চাই আমি। আর আমার এই সব স্বপ্ন পূরণ করার জন্য তোমার হাতটা আমায় শক্ত করে ধরে রাখার সুযোগ কি দিবে তুমি? এতটুকু এক শ্বাসে বলে থেমে যায় সায়ান। তারপর আবারও বলে উঠল সায়ান, তোমার ওর কি হবে আমি জানি না, তবে আমি তোমায় জোর করব না। তোমার মনে যা আছে তুমি নিরদ্বিধায় বলে ফেলতে পারো আমায়। এতটুকু বলে নিশ্চুপভাবে মাথা নিচু করে বসে থাকে সায়ান। এদিকে রুহি যেন বিশ্বাসই করতে পারছে না। সায়ানও তাকে ভালোবাসে। সে তো ভেবেছিল সায়ান তাকে কোনোদিনও ভালোবাসবে না। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল রুহির। আনমনেই প্রচণ্ড বেগে খুশি হয়ে রুহি বলে উঠল, উপহার এনে পরিয়ে দিবেন না নাকি? রুহির কথা শুনে সায়ান খুশি হয়ে গেল। তার মানে রুহিও তাকে। সায়ান খুশি হয়ে বলল, তার মানে আগে আন্টি পরিয়ে দিন তারপর বলছি। রুহির কথা শুনে সায়ান খুশি হয়ে পরিয়ে দিল রুহির আঙুলে। তারপর উঠে দাঁড়ালো সায়ান। সায়ান দাঁড়াতেই রুহি সায়ানের কাছে এসে সায়ানের হাত ধরে বলল, আমি তো সেই প্রথম দিন থেকেই আপনাকে ভালোবাসি। তাহলে বলনি কেন? ভয় ছিল তো যদি হেরে যেতাম। আর কিছু বলার আগেই সায়ান জড়িয়ে ধরল রুহিকে। অনেক দিনের ইচ্ছে ছিল তার রুহিকে জড়িয়ে ধরে তার অস্থিরতা কমাবে। আজ তার সেই ইচ্ছে পূরণ হয়ে গেল। সায়ানের কাজ দেখে রুহিও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল ওই নদীর পানি
আর পানির সাথে মিশে থাকা নদীর ঢেউ। বেশ কিছুক্ষণ যাবৎ হাঁটছে জিসান আর তিশা, কিন্তু আশেপাশে কোথাও কোনো দোকান দেখতে পাচ্ছে না তারা। তিশা বলে উঠল, কোথাও তো কোনো দোকান দেখছি না, আর কত হাঁটব। আমি তোমায় কিছু বলতে চাই তিশা। এই প্রথমবার জিসান তিশাকে ওর নাম ধরে ডাকল। তিশা অবাক হয়ে বলল, বলুন। এমন সময় ওদের পাশ থেকে একটা বাচ্চা ছেলে কতগুলো গোলাপ ফুল নিয়ে যাচ্ছিল। জিসান ছেলেটাকে দেখে দাঁড়াতে বলল। ছেলেটিও দাঁড়িয়ে পড়ল। জিসান কিছু ফুল কিনে আবার চলে আসলো তিশার সামনে। তিশা জিসানের কাজে চরম প্রকার অবাক, সে হয়তো বুঝতেই পারছে না জিসান কি করতে চাচ্ছে। জিসান তিশার সামনে এসে বলল, এগুলো তোমার জন্য। তিশা খুশি হয়ে বলল, আমার জন্য? ধরো। তিশাও খুশি হয়ে ফুলগুলো নিল জিসানের কাছ থেকে। তিশার খুশির মাঝেই জিসান বলে উঠল, আই লাভ ইউ আলুর পরোটা। জিসানের কথা শুনে তিশার চোখ বড় বড় হয়ে গেল। জিসানের কথাটা হয়তো তিশার মাথার উপর দিয়ে গেছে। তিশা অবাক হয়ে বলল, কি? আমি তোমায় ভালোবাসি? সত্যি? তাহলে মিথ্যা বলছি নাকি? বিশ্বাস হচ্ছে না তো মাল্টিপ্লাক। তুমি আবার আমায় মাল্টিপ্লাক বলছো? আপনি তো একটু আগে আলুর পরোটা বলেছেন তার বেলা। এই নিয়ে দুজনের মধ্যে বেজে গেল ঝগড়া। ঝগড়ার মাঝখানে জিসান বলে উঠল, ভেবেছিলাম তোমাকে বিয়ে করে সংসার করব, কিন্তু না, এখন আর করব না। তোমায় বিয়ে করলে সারাদিন শুধু ঝগড়া করতে করতেই চলে যাবে। তার চেয়ে অন্য মেয়েকে বিয়ে করে নিব, এতেই ভালো হবে। জিসানের কথা শুনে তিশা রেগে জিসানের কলার চেপে ধরে বলল, কি বললি তুই? আমায় ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবি? একদম মেরে ফেলল। এতটুকু বলে নিজের মুখ চেপে ধরল তিশা। যা, এগুলো কি বলে ফেলল সে? ভেবেছিল জিসানকে কিছুদিন ঘুরাবে। যা, এখন কি হবে? মুখ চেপে জিসানের দিকে তাকালো তিশা। এদিকে জিসান তিশার কথা শুনে বুঝে গেছে তিশার ওর কি। জিসান তিশার কাছে এসে বলল, তার মানে ইউ আলুর পরোটা তুমি আমায়? আমি কিছু না। এখন তো আর শুনছি না আলুর পরোটা। তিশা কিছু বুঝতে না পেরে দৌড় দিতে নিলে জিসান তিশার হাত ধরে ফেলে। তারপর তিশাকে টান মেরে নিজের দিকে এনে বলল, আমায় ভালোবাসো এটা বলতেই তো হয়। আমি কেন বলবো বুঝে নিতে পারেন না? বিনিময়ে জিসান কিছু বলল না। তিশাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর তিশাও জড়িয়ে ধরল জিসানকে। জিসান তিশাকে জড়িয়ে ধরে বলে উঠল, অন্য কাউকে নয়, তোমায় নিয়েই আমি সাজাবো আমার স্বপ্নে গড়া খুনসুটির কুঁড়েঘর। জিসানের কথা শুনে মুচকি হাসল তিশা। তারপর আরও শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরল জিসান আর তিশা। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল খোলা আকাশ আর চারিদিকের বয়ে চলা শীতল মেশানো বাতাস। আরিয়ানের হাত ধরে হাঁটছি আমি। অসম্ভব ভালো লাগছে আমার। চারিদিকের ঢেউয়ের শব্দ, তার সাথে চারপাশের অসম্ভব সুন্দর শীতল মেশানো বাতাস। বাতাসে চুলগুলো উড়ছে আমার। বিষয়টা সত্যি রোমান্টিক। হঠাৎই আরিয়ানকে বলে উঠলাম, আমি স্টার। ফাটা স্পিকার জামাই, আমি নৌকায় উঠব। এখন? এখন নয় তো কখন? চলুন। না, এখন নয়, পড়ে। আপনি শুধু পড়ে পড়ে করেন কেন বলুন তো? এমন হলে আমি কিন্তু খেলব না। তোমাকে খেলতে হবেও না। সারাদিন শুধু শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা, সব বুঝে শুধু আমি যেটা বলতে চাই সেটাই বুঝে না। রেগে। আশ্চর্য, আপনি এত রেগে যাচ্ছেন কেন?
রাখবো না। তুমি কি সত্যি কিছু বুঝতে পারো না আমার অবস্থাটা? যাও, তোমাকে কিছু বুঝতে হবে না। তুমি একা একা যাও নৌকায়, আমি যাব না। এই বলে আরিয়ান হাঁটতে শুরু করল। এদিকে আমি আরিয়ানের এমনভাবে হঠাৎ করে চলে যাওয়া দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। যাক বাবা, চলে যাচ্ছে তো। আরে সত্যি সত্যি তো চলে যাচ্ছে ধর্মিম। এই বলে জুতো খুলে আমি এক দৌড়ে সোজা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। তারপর বলে উঠলাম, আপনি এইভাবে চলে যাচ্ছেন কেন? কি করেছি আমি? আমার মাথা করেছ সরো, তুমি থাকবো না আমি তোমার সাথে। এই বলে আবারও আরিয়ান চলে যাচ্ছে। বেদার হলো কি, এত দৌড়াচ্ছে কেন? আমায় তো কিছু বলতেই দিচ্ছে না। এই ভেবে আমি আবারও দৌড়ে আরিয়ানের সামনে চলে আসলাম। তারপর বললাম, আরেকবার চলে গেলে আমি যেটা বলতে এসেছি সেটা বলবো না কিন্তু। আরিয়ান অবাক হয়ে বলল, কি বলবে তুমি? এই তো ফুচকা খাবে। আপনি বুঝলেন কিভাবে? তুমি যে পাগল। আবার আমায় পাগল বলল। আমি রেগে বললাম, একদম পাগল বলবেন না। কি বলবো তাহলে? আরিয়ানের কথা শুনে হাত থেকে জুতো ফেলে দিলাম। তারপর আরিয়ানের কাছে এসে বললাম, প্রিয়সী বলবা? আমার কথা শুনে আরিয়ান চরম অবাক। আমি আরিয়ানের কাছে এসে ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে গিয়ে বললাম, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি মাই কিউট সুইট জামাই। এদিকে রিয়াদের গাড়ি এসে থামল তুলিদের বাড়ির সামনে। তুলি রিয়াদকে বাই বলে চলে গেল তাদের বাড়িতে। এতক্ষণে হয়তো সবাই সবার মনের কথা বলে দিয়েছে তাদের মনের মানুষদের। আনমনে হাসল রিয়াদ। তারপর সেও চলল তার গন্তব্যে। শক্ত করে জড়িয়ে ধরে আছে আরিয়ান আমায়। আমিও ধরে আছি। কিছুক্ষণ পর আরিয়ান আমায় ছেড়ে দিয়ে বলল, তার মানে তুমি? অনেক আগে থেকেই জানি আমি তুমি আমায় ভালোবাসো জামাই। তার মানে তুমি না বোঝার নাটক করছিলে? কিছুটা। ভাইয়া অনেক আগেই বলেছিল আমায়। কি? ওইভাবে তাকানোর কিছু হয়নি। সেদিন রাতেই ভাইয়া আমার রুমে এসে। ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে আরিয়ানদের বাড়িতে বসে ভাইয়া রুমে এসে। মন মরা হয়ে বসেছিলাম আমি বিছানায়। এমন সময় ভাইয়া এলো রুমে। ভাইয়াকে দেখে খুশি হয়ে উঠে দাঁড়ালাম আমি। ভাইয়া আমার সামনে এসে বিছানায় বসে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো না। একটা সত্যি কথা বলবো। বলো। আরিয়ান তোকে চাপে পড়ে বিয়ে করেনি, ভালোবেসেই বিয়ে করেছে। মানে আবার কি তুই বুঝতে পারছিস না? ও তোকে ভালোবাসে, হয়তো এইভাবে বিয়েটা হবে সেটা ও ভাবতে পারিনি। বাট যেটা হয়েছে তাতে আর কেউ খুশি হোক বা না হোক, আরিয়ান প্রচণ্ড বেগে খুশি হয়েছে। তাই যা হয়েছে ভুলে যা। আরিয়ান খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে আর তোকে খুব ভালোবাসে। তুইও ভালোবেসে ফেলবি। মনে হয়েছে কথাগুলো তোর জানা উচিত, তাই বললাম, বাকিটা তোর খুশি। এতটুকু বলে ভাইয়া চলে গেল। ভাইয়ার কথা শুনে চরম অবাক হয়েছিলাম আমি। পরে অনেক ভেবে দেখলাম, তার সাথে সেদিন রাতে আরিয়ানের সাথে ঘুরতে যাওয়াটা থেকে শুরু সবকিছুই ভালো লাগতে শুরু করে। একটা সময় আই ফিল আমি আরিয়ানকে ভালোবাসি। তাই কাল রাতে আরিয়ানের পাগলামিতে মনে মনে প্রচুর হেসেছিলাম আমি। তারপরই ভেবে রেখেছিলাম সায়ান ভাইয়ারা যেদিন প্রপোজ করবে আমিও করব। কারণ আমার যে ফাটা স্পিকার জামাই কোনোদিনও সাহস করে বলতে পারবে না। বর্তমান। ও তাহলে এই ব্যাপার। আরিয়ান। মশাই, এই ব্যাপার। হাসল আরিয়ান। আমিও হাসলাম। তারপর বলে উঠলাম, এখন তাহলে যাওয়া যাক।
কোথায়? কেন সবার কাছে? নৌকায় উঠবে না? আজ নয়, অন্য আরেক দিন। ওকে। তারপর আরিয়ানের হাত ধরে হাঁটতে শুরু করলাম আমি। আরিয়ানও মুচকি হেসে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে হাঁটছে। হঠাৎই কিছু একটা মনে করে থেমে গেলাম আমি। আমি থামতেই আরিয়ান অবাক হয়ে বলল, কি হলো? এটা কিন্তু ঠিক হয়নি জামাই। কি ঠিক হয়নি? এই যে আমি যে প্রপোজ করলাম তার ওর তো দিলে না। মুখ ভার করে আরিয়ান আমার কাণ্ড দেখে হাসল। তারপর বলে উঠল, ও এই জন্য বউ আমার রাগ করেছে বুঝি? রাগ করছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে আরিয়ান চলে গেল। আর আমি আরিয়ানের কাজে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যেই আরিয়ান চলে আসলো সেখানে। কিন্তু হাতে কিছু দেখলাম না আমি, কারণ হাত পিছনে ছিল। আরিয়ান আমার সামনে এসে হুট করে বসে পড়ল। আমি অবাক চোখে তাকালাম তার দিকে। আরিয়ান বলে উঠল, তোমার সাথে আমার শুরুটা হয়েছিল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। প্রথম দেখাই প্রচুর ঝগড়া। হয়তো তখনও আমার জানা ছিল না তোমায় আমি ভালোবেসে ফেলব, তোমায় নিয়ে খুনসুটির করে ঘর সাজানোর স্বপ্ন দেখব। তোমার দুষ্টুমিগুলো সহজেই সবার সাথে মিশে যাওয়া, তোমার পাগলামিগুলো সবকিছুই আমায় ভালো লাগাতো খুব, তোমার প্রতি আকৃষ্ট করত ভীষণ। তুমি কোনো ছেলের সাথে কথা বললে আমি খুব জেলাস ফিল করি। আর ধীরে ধীরে কখন তোমার প্রতি এই ভালো লাগাগুলো ভালোবাসাতে রূপ নিল বুঝতেই পারিনি আমি। কিন্তু এইভাবে আমাদের বিয়েটা হোক সেটা আমি কখনোই চাইনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস। এতটুকু বলে থামল আরিয়ান। তারপর আবারও বলে উঠল, যেটা হয়েছে সেটা হয়তো আমি বদলাতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আর কখনো তোমায় কষ্ট পেতে দিব না। তুমি কি হবে আমার স্বপ্ন গড়া কল্পনার প্রিয়সী। এই বলে আরিয়ান একটা টকটকে লাল গোলাপ ফুল এগিয়ে দিল আমার দিকে। ফুলটা অসম্ভব সুন্দর। আরিয়ানের কথা শুনে মুচকি হেসে আমি বলে উঠলাম, আমার সব কথা শুনতে হবে কিন্তু তাহলে? ঠিক আছে প্রিয়সী, আমায় রোজ এওতো চকলেট কিনে দিতে হবে। ঠিক আছে প্রিয়সী, আমায় রোজ এওতো আইসক্রিম কিনে দিতে হবে। ঠিক আছে, তোমার সব আবদার পূরণ করতে রাজি আমি প্রিয়সী। আর কিছু? আর একটা আছে। কি বলে ফেলো? সেদিনের রাতের মতো মাঝে মাঝে আমায় নিয়ে রাতে ঘুরতে বের হতে হবে। তারপর চাঁদনি ভরা জ্যোৎস্না রাতে দুজন মিলে একসাথে হেঁটে বাড়ি ফিরব। তুমি আর হেঁটে সেই তো আমায় কোলে তুলে নিয়ে আসতে হবে। হি তা তো আসতেই হবে। ঠিক আছে প্রিয়সী, তোমার সব ইচ্ছে পূরণ করতে রাজি আমি। এখন কি গোলাপটা নিবে তুমি নাকি উঠে যাব? আমি তো ভুলেই গিয়েছিলাম। এই বলে আরিয়ানের কাছ থেকে গোলাপটা নিয়ে নিলাম হাতে। আরিয়ান উঠে দাঁড়িয়ে বলল, বাবা বাঁচলাম না জানি আর কতক্ষণ বসিয়ে রাখত। বাঁচনি, এখন চল তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে আসছে তো। ওদিকে বাকিদের কি খবর জানতে হবে তো। আরিয়ান খুশি হয়ে বলল, চলো। এইভাবে যাব না, কোলে নিন। কি একটু আগেই তো বললা হেঁটে যাবে। ও তো কিছু জানি না, কোলে নিন আগে। শেষমেশ আরিয়ানও কোনো উপায় না পেয়ে কোলে তুলে নিল আমায়। আমিও খুশি হয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে বললাম, মাই কিউট সুইট জামাই। আরিয়ান আমার কাজে চরম অবাক। পরক্ষণেই সে খুশি হয়ে হাঁটতে লাগল। তার বলল, পাগলি বউ আমার। আরিয়ান আমায় কোলে তুলে নিয়েই সবার সামনে আসল। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে ওর? কিছুই হয়নি।
তারপর আমি হেসে বলে উঠলাম, তাহলে তোমাদেরটা সেটিং। সবাই একসাথে একে অপরের দিকে তাকিয়ে বলল, হুম। তারপর সবাই একসাথে হাসলাম। মাঝখানে কেটে গেল অনেকগুলো দিন। এই কয়েকদিনে অসম্ভব সুন্দরভাবে কেটেছে আমাদের। সায়ান, রুহির আর জিসান তিশার ভালোবাসাও আরও গভীরতা পেয়েছে। এখন সবাই সবাইকে অসম্ভব রকম ভালোবাসে। আমরা সবাই মিলে রোজ বিকেলে একসাথে ঘুরতে যেতাম। আর আমাদের সাথে থাকত তুলি আপু আর রিয়াদ ভাইয়াও। মাঝে মাঝে মনে হতো তুলি রিয়াদ ভাইয়াকে ভালোবাসে, আবার নাও হতে পারে। বিগত কয়েকদিন যাবৎ ভার্সিটিও যেতে শুরু করেছি আমি। রোজ রাতে আরিয়ান আমায় পড়ায়। বিষয়টা প্রচণ্ড বেগে অসহ্য লাগে আমায়। তারপরও কিছু করার নেই। বিছানায় বসে চিপস খাচ্ছি আমি। এমন সময় রুমে আসলো রুহি আর ওর পিছনে তিশা। তাও আবার হাঁপাতে হাঁপাতে। ওদের এইভাবে আসতে দেখে আমি অবাক হয়ে বললাম, তোরা এই সময়? তিশা বলে উঠল, দোস্ত একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? রুহিকে দেখতে ছেলেপক্ষ আসবে কালকে। ওহ, ভালো তো। কি বলছিস তুই? রুহিকে যদি ওনারা পছন্দ করে ফেলে তখন? করলে করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিকই আছে, তোরা এখন যা, বিকেলে রুহির বাড়িতে আসছি আমি। এসে কি করবি? কি করব বলবো যাতে তাড়াতাড়ি রুহিকে বিয়ে দিয়ে দেয়। কতদিন হয়েছে বিয়ে খাই না বলতো। ওইভাবে তাকানোর কিছু হয়নি। তোরা এখন যা, বিকেলে আমি একা আসছি। আমার জন্য ভালো ভালো খাবার রান্না করতে বলিস আন্টিকে। বিনিময়ে রুহি কিছু বলল না, মন খারাপ করে বাসা থেকে বেরিয়ে গেল। আর ওর পিছন পিছন তিশাও চলে গেল। হয়তো ওরা আমার কাছ থেকে এমনটা আশা করেনি। ওরা যেতেই একটা ফোন করলাম আমি। ব্যাস, কাজ শেষ। আমি আর ফাটা স্পিকার জামাই থাকতে আর কি লাগে, হাসলাম আমি। ওরে মামা, বিয়া করমু। ফোনের ওপাশ থেকে আরিয়ান চেঁচিয়ে বলে উঠল, কি বললে তুমি? থুককু জামাই, বিয়া খামু, তাও আবার তিনটে একসাথে। আরিয়ান অবাক হয়ে বলল, তিনটে? সেটা কি করে? আরে জামাই, চাপ নিবেন না, আমি আছি তো, আগে শিওর হয়নি। আরিয়ান আমার কথার আগামাথা না বুঝতে পেরে বলে উঠল, কি বলছো তুমি? আমার মাথায় কিছু ঢুকছে না। সব ঢুকবে। এই বলে ফোনটা কেটে দিলাম আমি। বিকেলে রুহিদের বাড়ির দরজার কলিং বাজাতেই তিশা এসে দরজা খুলল। কারণ তিশা অনেক আগেই এসেছে। মিম তাকেও আসতে বলেছিল। তিশা দরজা খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। কারণ সামনে তার আম্মু, আব্বু আর তার ছোট ভাই আরমান দাঁড়িয়ে। তাদের দেখে অবাক হয়ে বলল তিশা, আম্মু আব্বু তোমরা এখানে? তিশার আব্বু, সেটা তো আমার প্রশ্ন, আমরা এখানে কেন এসেছি? মানে? তিশার আম্মুর, আরে মিমি তো আমাদের এখানে আসতে বলেছিল। এই বলে ওনারা ভিতরে ঢুকে পড়ল। রুহির আম্মু আব্বু ওনাদের দেখে অবাক হল। তারপর একে একে সায়ান, তার বাবা মা আর জিসান, জিসানের বাবা মা সবাই এসে। সবারই একই কথা, তাদের আরিয়ান আর মিম আসতে বলেছে। কেউ কিছু বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সবার মাথায় প্রশ্ন জাগল, যারা আসতে বলেছে তারা কেন এখনো আসছে না? এমন সময় পুরো হিরো আর হিরোইনের মতো এন্ট্রি মেরে ভিতরে আসলো আমাদের ফাটা স্পিকার আর লাল মরিচ। আর তাদের সাথে তুলি আর রিয়াদ। তুলি এখন পুরোই বদলে গেছে। খুব ভালো মনের মানুষ এখন সে। জীবনে কিছু কঠিন আঘাত মানুষকে সত্যি খুব বদলে দেয়।
তার জীবন আর তার চলার ধরন সবকিছু। তাই জীবনে সঠিক পথে আসার জন্য হলেও অনেক সময় বড় বড় আঘাত পেতে হয়, যেমনটা তুলির ক্ষেত্রে হয়েছে। আমাদের দেখে সবাই অবাক হয়ে বলে উঠল, আমাদের এইভাবে একসাথে কেন আনা হয়েছে? ওনাদের কথা শুনে আরিয়ান বলে উঠল, আঙ্কেল, এই মুহূর্তে আমরা যা বলবো তাতে হয়তো আপনারা অনেকটাই শকট হবেন, কিন্তু এখন না বললে পরে দেরি হয়ে যাবে। আর আমরা চাই না আপনাদের ভুল সিদ্ধান্তে চারজন মানুষের জীবন উলটপালট হয়ে যাক। আর অন্য কারো কাছ থেকে কিছু শোনার চেয়ে নিজেদের কাছ থেকেই শোনাই ভালো। কারণ আমি মনে করি ঘরের কথা বাহিরের মানুষের কাছ থেকে না শুনে নিজেদের কাছ থেকে শুনতে পারাটাই সঠিক। আমরা যা বলবো তারপর আপনারা যা সিদ্ধান্ত নিবেন তাই হবে। আমি বিশ্বাস করি আপনারা ভুল সিদ্ধান্ত নিবেন না। আরিয়ানের কথা শুনে সায়ানের বাবা বলে উঠল, কি বলতে চাচ্ছ আমরা কিছুই বুঝতে পারছি না আরিয়ান। বুঝিয়ে বলছি আমি। আরিয়ানের কথা শুনে সবাই অতি আগ্রহে বসে রইল। অবাক হয়ে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আর সবার এমন চাহনি দেখে সায়ান, জিসান, রুহি আর তিশা চারজনই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কুটকুটে নীরবতায় ঘিরে গেছে পুরো বাড়ি। না জানি কি হবে, একরাশ অস্থিরতা এসে গ্রাস করল সবার মাঝে। একটু আগেই আরিয়ান সবার সামনে বলে দিয়েছে রুহি সায়ানকে আর তিশা জিসানকে ভালোবাসে। আরিয়ান আরও বলেছে, আপনারা হয়তো এগুলো শুনে প্রচুর রেগে যাবেন, কিন্তু পরে যেন কোনো ক্ষতি না হয় সেই ভেবে এখনই বলে দিলাম। শুনেছি কাল নাকি রুহিকে দেখতে আসবে। তারা আসার আগেই সত্যিটা বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। এতটুকু বলে চুপ হয়ে যায় আরিয়ান। আর আরিয়ানের কথা শুনে সবার চোখ মুখের এই অবস্থা। আর ওদিকে রুহি তিশার তো টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তারা হয়তো ভাবতেই পারেনি এমন কিছু একটা হবে। সবার নীরবতার মাঝখানে আমি বলে উঠলাম, তা আঙ্কেলরা আপনাদের ওরটা কি হবে? আমার কথা শুনে সবার চোখ আমার দিকে। যা দেখে আমার ভয় কলিজা কেঁপে উঠল। আরও কিছুক্ষণ নীরবতায় চলে গেল। হঠাৎই রুহির আব্বু উঠে দাঁড়াল। উঠে সোজা রুহির সামনে দাঁড়িয়ে বলল, ওরা যা বলছে তা কি সত্যি? রুহি ভয় কেঁপে উঠল। তারপর মাথা নাড়াল সে। রুহির ওর শুনে রুহির বাবা কিছু বলল না। এমন সময় তিশার বাবা তিশাকে বলে উঠল, এসব কি শুনছি তিশা? তিশা তার বাবার কথা শুনে সোজা তার বাবার সামনে গিয়ে বলল, বাবা, আমি জানি হয়তো আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি, কিন্তু তোমায় শুধু একটা কথাই বলল, বিয়ে করলে জিসানকে করব আর না করলে অন্য কাউকে নয়। এখন তুমি যা বলবে তাই হবে। তিশার কথা শুনে তিশার বাবা কিছু বলল না, চুপ করে বসে রইল। সবাই সবার বাবাকে বলে দিয়েছে বিয়ে করলে ভালোবাসার মানুষকেই করবে, নয়তো অন্য কাউকে নয়। সবার কথা শুনে সবার বাবারাই চুপ করে বসে রইল। হঠাৎই সায়ানের বাবা বলে উঠল, আমাদের একটু সময় দেও, তোমরা আপাতত অন্য রুমে যাও। সায়ানের বাবার কথা শুনে আমরা আর 1 মিনিটও সেখানে দাঁড়ালাম না, সোজা রুহির রুমের দিকে পা বাড়ালাম। আরে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না, গোলেমালে গোলেমালে পীড়িত করো না, হায় রে গোলেমালে গোলেমালে পীড়িত করো না। রুহির বিছানার উপর উঠে একটা চিরুনিকে মাইক বানিয়ে গানটা গাইলাম আমি। আর আমার গান শুনে সবাই অবাক হয়ে গেল। আরিয়ান বলে উঠল, লাল মরিচ, তোমার এই মুহূর্তেও গান গাইতে মনে চাচ্ছে? আরে ফাটা স্পিকার জামাই, চাপ নিবেন না, যা হবে ভালোই হবে, প্যারা নাই, জাস্ট চিল। তুমি কি করে জানলে যে ভালোই হবে? জানি জানি, আমি হলাম তানজিল মিম, যা বলি তার উল্টো করে হলেও ঠিক হয়। মানে আরিয়ান
মানে কিছু নয়, দেখুন না, ক্যা আগে হতা হে। ওটা উল্টো হবে। আইনো, দাঁড়ান, ওনারা ডাকার আগে আরেকটা গান গাই আমি। আমার কথা শুনে সবাই মাথায় হাত দিয়ে বলল, তুই আর ঠিক হবি না। আইনো। তারপর সবাই উচ্চ স্বরে হেসে দিল। আরে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না, গোলেমালে গোলেমালে পীড়িত করো না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ রুহির ছোট ভাই এসে বলল, তোমাদের ডেকেছে। ব্যাস, সবাই আবার টেনশন মুডে চলে গেল। তারপর একে একে আমরা সবাই চলে গেল বাহিরে। হঠাৎই দরজা দিয়ে বেরোতে গিয়ে তুলি পায়ে ছিলিপ কেটে পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়াদ ভাইয়া ধরে ফেলে। ব্যাস, একেই বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড। ঘটনাটা আচমকা হওয়াতে আমরা সবাই পিছন ঘুরে তাকালাম। ওদিকে তুলি আর রিয়াদ দুজনেই ধ্যানে পড়ে গেল। ব্যাস, যা বোঝার বুঝে গেছি আমি। চোখ সে তো যেন কথা বলছে। হঠাৎই আমি রিয়াদ ভাইয়ার সামনে গিয়ে বলে উঠলাম, ভাইয়া আয়া আয়া। সাথে সাথে তুলি রিয়াদ দুজনেই তাদের ধ্যান থেকে বেরিয়ে আসল। দুজনের ধ্যান ভাঙতেই আমরা হেসে দিলাম। সাথে সাথে রিয়াদ তুলি দুজনেই লজ্জায় পড়ে গেল। তুলি তো উঠেই চলে গেল। তুলি যেতেই আমি ভাইয়ার কানের কাছে গিয়ে বললাম, কাহো না পেয়ার হে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি ভাইয়া। আগে বলো কাহিনী কি? কিসের কাহিনী? ও বুঝতে পারছে না, লালমরিচ আমি বুঝিয়ে দিব। আরিয়ান, তোরা দুজন কি বলছিস বলতো? কিছু বলছি না, আগে চলো ওদিকেরটা দেখে এদিকেরটা দেখছি। এতটুকু বলে আমি আর আরিয়ান গো। বাকি সবাই অনেক আগেই হাসতে হাসতে চলে গেছে। এদিকে রিয়াদ শুধু হাবলার মতো তাকিয়ে রইল। তারপর সেও হালকা হেসে গো। তাহলে আঙ্কেলরা আপনাদের ওর কি হবে? হুট করেই আরিয়ান বলে উঠল। আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই সায়ানের আব্বু রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোমাদের কাছ থেকে এটা আশা করিনি আমরা। তোমরা সবাই মিলে এই রকম কিছু একটা করবে ভাবতে পারিনি। আর সায়ান, তুমি বা কি করে করলে এমন? ওনার রাগ দেখে মুহূর্তের মধ্যে মেজাজটা নষ্ট হয়ে গেল। তাহলে কি ওনারা মেনে নিবেন না ওদের? মনটা খারাপ হয়ে গেল আমার। সায়ানের বাবার কথা শুনে সবার মনটাই খারাপ হয়ে গেল। সবাই মাথা নিচু করে রইল, আর তিশা আর রুহি তো মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। সবার চোখ মুখের অবস্থা দেখে সায়ানের আব্বু রেগেই বলে উঠল, তাই আমরা ঠিক করেছি আগামী 15 দিনের মধ্যে তোমাদের বিয়ে দেওয়া হবে। ওনার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবাই খুশি হয়ে গেল। আমার ইচ্ছে করছে লুঙ্গি ড্যান্স দেই। হুট করেই সবার সামনে খুশি হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বললাম, মিস্টার, ওরে জামাই বিয়া খামু। কি করছো কি তুমি? আরিয়ান, কি করছি? হঠাৎ করে এমন হওয়াতে সবার চোখ পড়ে গেল আমার দিকে। এদিকে আমার এখন ইচ্ছে করছে মাটি ফাঁক হয়ে যাক আর আমি তাতে ঢুকে পড়ি। পরক্ষণেই আরিয়ানকে ছাড়িয়ে সোজা দৌড় আমি। আমায় আর পায় কে? আর আমার এমন কাজ দেখে সবাই হেসে একসাথে বলে উঠল, আসলেই পাগল একটা। সন্ধ্যা 8:00 নিজের বাড়িতে নিজের রুমে বসে আছি আমি। কতক্ষণ আগেই আমরা সবাই চলে এসেছি রুহিদের বাড়ি থেকে। সবাই অসম্ভব খুশি। আমাদের অনেকবার থ্যাঙ্কু বলেছে, কিন্তু আমার কি আর খালি থ্যাঙ্কুতে কাজ হবে? তাই বলেছি সবার বিয়েতে 2 প্লেট বিরিয়ানি বেশি খাওয়াতে হবে। সবাই হাসল, তবে খাওয়াবে বলেছে। বিশেষ এক কারণে আজকে আরিয়ানের সাথে যাইনি আমি তাদের বাড়িতে। ভাইয়া আর আমি একসাথে নিজেদের বাড়িতে এসেছি। এই মুহূর্তে বিছানায় বসে আছি।
আরিয়ানও আছে, একটু বাহিরে গেছে কোনো কারণে। এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপর চললাম ভাইয়ার রুমের দিকে। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া শাওয়ার নিয়ে শুয়ে আছে বিছানায়। আমিও গিয়ে বসে পড়লাম ভাইয়ার পাশে। তারপর ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া আমার ভাবি লাগবে। এদিকে রিয়াদ আচমকা এমন আহামরি কথা শুনে শোয়া থেকে উঠে বসল। তার বলে উঠল, কি, তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারোনি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার বলছি আমি, আমার ভাবি লাগবে। ভাবি? হুম। এখন বলো ভাবি কবে আনবে? ভাবি পামু কই? ভাবি বাজারে কিনতে পাওয়া যায়, চলো নিয়ে আসি। কি, তোমার মাথা রেগে? আরে রেগে যাচ্ছিস কেন? ওসব বাদ দেও, আগে বলো তুলি আফারে কেমন লাগে তোমার? তুলি? বেশি কথা ঘুরাবে না, তুমি যে তুলি আফাকে ভালোবাসো সেটা আমি জানি। শুধু তুলি আফায় তোমায় বাসে কিনা জানতাম না, কিন্তু আজকে তাও জেনে গেছি। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, সেদিন তোমার বইয়ের পাতায় আমি তুলি আফার ছবি দেখছি। সাথে সাথে রিয়াদ ঘাবড়ে গেল। রিয়াদ তুলিকে অনেক আগে থেকেই ভালোবাসত, কিন্তু কোনোদিন বলেনি তুলিকে। কিন্তু সেদিনের পর থেকে রিয়াদ তুলিকে ঘৃণা করে। তুলির সাথে সব স্মৃতি মন থেকে মুছে ফেলেছে সে। হয়তো ভুলে ওই ছবিটা থেকে গিয়েছিল। কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? বাসার কেউ মানবে না, আর আমি তুলিকে এখন আর ভালোবাসি না, ওর যা করেছে তোর সাথে। ভাইয়া যা হয়েছে ভুলে যাও। আর তুলি আপু এখন অনেকটা বদলে গেছে। আগের তুলি আর এখনকার তুলির মধ্যে অনেক তফাৎ ভাইয়া। তাই ওগুলো মনে রেখে লাভ নেই, বাড়ির সবার কথা বাদ দেও। ওটা পরে দেখে নেব, আগে চলো তো। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া অবাক হয়ে বলে উঠল, কোথায়? আরে চলো না। এই বলে ফোনটা বের করে আরিয়ানকে ফোন করলাম আমি। কিছুক্ষণ পর আরিয়ানও চলে এলো। তারপর আমরা তিনজন মিলে একসাথে চললাম তুলিদের বাড়ির উদ্দেশ্যে। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে তুলি। মন খারাপ তার। এটা ভেবে তার মন খারাপ নয় যে সে কোনোদিন আরিয়ানকে পাবে না। আরিয়ানকে সে অনেক আগেই ভুলে গেছে। আর এটাও বুঝে গেছে আরিয়ানের প্রতি তার ভালোবাসা ছিল না। যা ছিল সেটা হলো কিছুদিনের আবেগ, যেটা এখন কেটে গেছে। তার মন খারাপ এটা ভেবে হচ্ছে সে তার ভালোবাসা রিয়াদকে কোনোদিনও বলতে পারবে না। এই কয়েকদিনে রিয়াদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ে তার। এগুলো আগে কখনো হয়নি তার। বোনের প্রতি ভালোবাসা, সবার সাথে হাসি খুশি ব্যবহার করা, সবকিছুই আকৃষ্ট করেছে তুলিকে। আর এই আকৃষ্ট আর ভালোলাগা মিলে মিশে ভালোবাসার রূপ নিয়েছে। কিন্তু এই ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না। আর এর কারণটাও সে নিজে। কারণ সে যা করেছে তারপর রিয়াদসহ রিয়াদের পরিবার কোনোদিনও তাকে মেনে নিবে না। সবই নিজের দোষে। এসব ভেবে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল তুলি। ভালোবাসো রিয়াদ ভাইয়াকে? হঠাৎ করো মুখে এমন কথা শুনে তুলি ঘাবড়ে গেল। পিছনে ঘুরে আমায় দেখে অবাক হয়ে বলে উঠল সে, তুমি এখানে? কি হলো, কথা বলছো না কেন? ভালোবাসো ভাইয়াকে? কিছুক্ষণ নীরবতায় কাটিয়ে কথাটা বলে উঠলাম আমি তুলি আপুকে। তুলি আমার কথা শুনে বলে উঠল, কি সব বলছো তুমি? সত্যি কথাই তো বলছি, ভালোবাসো ভাইয়াকে। বিনিময়ে তুলি কিছু বলল না। বেলকনির রেলিং খুব শক্ত করে ধরে চুপটি করে দাঁড়িয়ে রইল। তুলির এমন কাজে আমি হুট করেই তুলির এক হাত ধরে বলে উঠলাম, কি হলো বলবে না?
আমার কথা শুনে ছলছল চোখে তাকালো তুলি। আমি তার চোখ দেখে মুচকি হেসে বললাম, ভালোবাসো তাহলে বলো না কেন? তোমরা কেউ মেনে নিবে কি আমায়? আর রিয়াদ ও কখনোই ভালোবাসবে না আমায়। আমি যা করেছি তারপর তো। আবারও পুরনো কথা বলে চলো আমার সাথে। আমার কথা শুনে তুলি অবাক হয়ে বলল, কোথায়? বিনিময়ে কিছু বললাম না আমি। তুলির হাত ধরে ছাদের উদ্দেশ্যে হাঁটলাম আমরা। ছাদের কিনারায় উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে রিয়াদ। অপেক্ষা তুলি আসার। যাও ভিতরে আর ভাইয়াকে তোমার ফিলিংসের কথাগুলো নিরদ্বিধায় বলে ফেলো। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলে উঠলাম আমি তুলিকে। তুলি কিছু বলল না, শুধু অবাক চোখে তাকালো আমার দিকে। তুলিকে চুপ থাকতে দেখে আরিয়ানও বলে উঠল, যা তুলি। তারপর দুজন মুচকি হেসে পাঠিয়ে দিলাম তুলিকে। তুলি যেতেই আমি ছাদের দরজার সামনে দাঁড়িয়ে উকি মারতে লাগলাম, দেখতে হবে না কে কি বলছে। আমার কাজে আরিয়ান অবাক হয়ে বলল, নিচে চলো, বাকিটা ওদের বুঝতে দেও। আরে জামাই দাঁড়ান না, একটু দেখে নেই। এই বলে আবারও উকি মারলাম আমি। এদিকে তুলি আস্তে আস্তে করে চলে গেল রিয়াদের সামনে। পিছন থেকে রিয়াদের কাঁধে হাত দিল তুলি। কারো হাতের স্পর্শ পেতে রিয়াদ পিছন ঘুরে তাকাল। সামনে তুলিকে দেখে চুপটি করে দৃষ্টি রাখল তার দিকে। রিয়াদের দৃষ্টি পড়তেই তুলি চোখ নামিয়ে নিল। রিয়াদ হাসল। তারপর বলে উঠল, ভালোবাসি আমায়। রিয়াদের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকাল তুলি, কিন্তু কিছু বলল না। তুলির নীরবতায় বলে দিচ্ছে সে কি বলতে চায়। কিন্তু নীরবতায় কাজ হবে না রিয়াদের। তুলির নীরবতার মাঝখানে রিয়াদ বলে উঠল, চুপ থাকলে কাজ হবে না, মুখে বলতে হবে, ভালোবাসি আমায়। কিছুটা সংকোচ বোধ করছে তুলি। আবারও রিয়াদ বলে উঠল, পুরনো যা হয়েছে তা ভুলে যা, মনে যা আছে বলে দে। রিয়াদের কথা শুনে তুলির কিছুটা সাহস বাড়ল। তারপর বলে উঠল সে, ভালোবাসলে বিয়ে করবি আমায়। তুই আগে ভালোবাসি অবধি তো আয়, বাকিটা না হয় আমি হাত ধরে নিয়ে আসব তোর। মুহূর্তের মধ্যে তুলির চোখে মুখে হাসির উজ্জ্বলতা ফুটে উঠল। হুট করেই তুলি রিয়াদকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি খুব তোকে। ভালোবাসবি আমায়? তুলির কথা শুনে রিয়াদ মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরল তুলিকে। তারপর বলে উঠল, ভালোবাসি তো। তাই তো তোকে নিয়ে খুনসুটির কুঁড়ে ঘর সাজাবো বলে এখানে এসেছি। রিয়াদের কথায় খুশি তুলি। ব্যাস, প্রকাশিত হয়ে গেল দুটি মানুষের ভালোবাসা। এদিকে হুট করে তুলি আর রিয়াদকে জড়িয়ে ধরা দেখে আমি খুশি হয়ে লাফ মেরে আরিয়ানকে জড়িয়ে ধরে বললাম, উড়ে জামাই কেল্লা ফতে, বিয়া খামো একসাথে তিনটে। এদিকে হুট করে আরিয়ানকে কেউ জড়িয়ে ধরাতে আরিয়ান পুরো লাফ দিয়ে উঠল। পরক্ষণেই সেও খুশি হয়ে জড়িয়ে ধরল তার লাল মরিচকে। আর এটাও বুঝে গেছে তারা যে কাজে এসেছিল তাতে সফল হয়েছে। দেখতে দেখতে কেটে গেল পুরো 15 দিন। এই 15 দিনে বদলে গেছে অনেক কিছু। সবাই ঠিক করেছে যেহেতু 3টে বিয়ে একসাথে পড়েছে তাই সবাই মিলে 3টে বিয়ে একসাথে দিবে। আর 3টে বিয়ে উপলক্ষে একটা বড় হোটেল বুক করে দিয়েছে তুলির বাবা। আর বাকি খরচ সবাই মিলে করেছে। তুলির বাবার কোনো আপত্তি নেই তুলিকে রিয়াদ ভাইয়ার সাথে বিয়ে দিতে। প্রথমে আব্বু আম্মু কিছুটা সংকোচ বোধ করলেও পরে আরিয়ানের জন্য সবটা মেনে নিয়েছে তারা। মানুষ মাই ভুল, তাই বলে সেই ভুলটাকে ধরে রেখে আজীবন কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। যেহেতু রিয়াদের কোনো আপত্তি নেই, তাই আব্বু আম্মু আর কিছু বলেনি।
ধুমধাম করে 3টে বিয়ে একসাথে দেওয়া হবে। পুরো হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই মুহূর্তে হোটেলের একটা রুমে বসে আছি আমি, নূর আর রুহি, তিশা, তুলি 3জনেই ঘুমিয়ে আছে। সবাই খুব খুশি। কিছুক্ষণ আগেই তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। খুব সুন্দরভাবেই হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে ওদের। কালকে বিয়ে, পুরো এক্সাইটেড আমি আর নূর। কালকে কে কি পরব তারই প্ল্যানিং চলছে। আরিয়ান খুব বিজি, পুরো বিয়ের কাজটাই সে নিয়েছে। যেহেতু 3টে বেস্ট ফ্রেন্ডের বিয়ে একসাথে, সেহেতু সেও খুব এক্সাইটেড। উফ, ভাবতেই খুশি খুশি লাগছে। হঠাৎই নূরকে বলে উঠলাম, মিস্টার আছে নাকি কেউ? আমার কথার আগা মাথা কিছু বুঝতে না পেরে নূর বলে উঠল, কি থাকবে মিষ্টি ভাবি, বপ্পেন আছে। আমার কথা শুনে মুচকি হাসল নূর। ওর হাসি দেখে বলে উঠলাম, মিস্টার ঠিক ধরেছি, কে বলো? তুমি যেমনটা ভাবছ তেমনটা নয় ভাবি। তাহলে কেমনটা বলো ননদিনী? আসলে ভাবি বপ্পেন নাই, কিন্তু একজনকে খুব ভালো লাগে। কে বলো? কোথায় থাকে, কি করে? ও তো কিছু জানি না, একবারই দেখেছি তাকে। ওর কথা শুনে অবাক হলাম আমি। তারপর বলে উঠলাম, একবার? হুম। কোথায় দেখেছ? বলবো? অবশ্যই বলবা। আমার কথা শুনে নূর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুলি আপুর কাজিন নীল। ওর কথা শুনে আরও অবাক আমি। তারপর বললাম, ওই যে তখন যে ছেলেটা তোমার গায়ে হলুদ লাগিয়ে দিল, ক্লাস 10-এ পড়ে। মাথা নাড়ালো নূর। হাসলাম আমি। তারপর বলে উঠলাম, জিও ননদিনী, বয়স হোক, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিব। হাসল নূর। আজ বিয়ের দিন। পুরো হোটেলটাই অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। সাথে পার্লার থেকে বিউটিশিয়ানরা চলে এসেছে। তারা সবাই এই মুহূর্তে তিশা, রুহি আর তুলিকে সাজাতে ব্যস্ত। ওদের সাজানো হলেই কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো হবে। আমি আর নূর অনেক আগেই সেজেগুজে নিচে চলে এসেছি। আজকে আমি একটা গোল্ডেন কালারের সুন্দর গর্জিয়াস শাড়ি পরেছি। এই কয়েকদিনে শাড়ি কন্ট্রোল করা শিখে গেছি আমি। হাতে মুঠো ভর্তি কাচের চুড়ি, গলায় ভারী গহনা, চুলগুলো খুলে দিয়েছি, সাথে হালকা সাজ। পার্লারের মেয়েটা বলেছিল আমায় সাজিয়ে দিবে, কিন্তু আমি নারাজ তাতে। এমনিতেই বৌভাত 3 ঘন্টা বসে সেজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। আবার ওই বসে বসে নট পসিবল। তাই আমি আর নূর একসাথে সেজেছি। শাড়ির কুচি ধরে হাঁটছি আমি। উদ্দেশ্য আরিয়ানকে খুঁজে বের করা। সারাদিন একবারও দেখা মেলেনি তার। টিপ টিপ পায়ে হেঁটে চলেছি আমি। হঠাৎই সামনে চোখ গেল আমার। ব্ল্যাক শার্ট সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, চুলগুলো হালকা অগোছালো করে দাঁড়িয়ে আছে আরিয়ান। সামান্য সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি খুশি হয়ে তার সামনে দাঁড়ালাম। তারপর বলে উঠলাম, মাই কিউট সুইট জামাই, আমাকে কেমন লাগছে? আমার কথা শুনে আরিয়ান তাকালো আমার দিকে। ভয়ানক সুন্দর লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। হুট করেই আরিয়ান চেঁচিয়ে বলল, এত সেজেছ কেন? আরিয়ানের কথা শুনে চোখ রসগোল্লা হয়ে গেল আমার। আমি একটু অভিমান স্বরে বললাম, এটা কি বললে জামাই? কোথায় ভাবলাম বলবে এত সুন্দর লাগছে তোমায়। তারপর গালে একটা কিস করবে, তা না, ধুর, মাথাই নষ্ট হয়ে গেল। আর এটা কোনো কথা হলো? বিয়ে বাড়িতে মানুষ সাজে না তো কখন সাজে? ধুর, মুডটাই নষ্ট করে দিল। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। এই বলে যেই না সরে আসতে নিব, সাথে সাথে আরিয়ান আমার হাত ধরে দিল টান।
সাথে সাথে আমি এসে পড়লাম আরিয়ানের বুকে। আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গেলাম। তারপর বলে উঠলাম, এটা কি করছো? কি করেছি? ছাড়ো আমায়। থাকবো না, মুড়োটাই পুরো নষ্ট করে দিছ। ছাড়ো, আমি ছবি তুলব তিশাদের সাথে। আরিয়ান আমার কথা শুনে আমার কানের কাছে মুখ এনে বলল, এত সেজেগুজে সামনে আসলে আমি তো হার্ট অ্যাটাক করব প্রিয়সী। তাই তো বলেছি, তোমাকে একদম আরিয়ানের বউয়ের মতো সুন্দর লাগছে। আরিয়ানের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, ছোট খাটো হার্ট অ্যাটাক দিতে আমার খুব ভালো লাগে জামাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, স্টার, কি সারপ্রাইজ? সময় হলেই দেখবে। ঠিক আছে, এখন ছাড়ো, আমি যাই। না, ছাড়ব না। কেউ এসে পড়বে তো। এমন সময় নূর দৌড়ে এসে বলল, ভাবি বব। সাথে সাথে আরিয়ান ছেড়ে দিল আমায়। তারপর কিছু না বলেই চলে গেল সে। হাসলাম আমি। নূর মুচকি হেসে বলল, ভাবি, আমি নীলের সাথে কিছু মজাদার কিছু করতে চাই। ওর করো না। কি করব বলো, আইডিয়া দেও। ওর কথা শুনে কিছু একটা ভেবে হেসে বললাম, কান্দেও তোমার। তারপর কানে কানে একটা চমৎকার আইডিয়া দিলাম। আমার কথা শুনে হাসল নূর। তারপর বলল, আমায় হলুদ লাগানোর মজা দেখাবো নীল। আমিও হাসলাম। তুলি, তিশা, রুহিকে অসম্ভব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে নিচে। তিনজনকেই অসম্ভব সুন্দর লাগছে। তাদের বসানো হয়েছে সাদা পর্দার আড়ালে, আর তাদের উল্টো দিকে বসে আছে সায়ান, জিসান আর রিয়াদকে। তাদেরকেও অসম্ভব সুন্দর লাগছে। সারাদিনে হাজারের উপরে সেলফি তুলেছি আমরা। এই মুহূর্তে কাজী সাহেব ওদের বিয়ে পড়াতে ব্যস্ত। এদিকে নীল চুপটি করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখতে ব্যস্ত সে। এমন সময় এক বাটি মিষ্টি নিয়ে দাঁড়ালো নূর। তারপর নীলের দিকে মিষ্টি এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। নীল নূরকে দেখে মুচকি হেসে মিষ্টির বাটিটা হাতে নিল। হাসল নূর। তারপর বলল, আরে বেআইন, দাঁড়িয়ে কেন মিষ্টি খাবেন, বসে খান না। এই বলে পাশে থাকা চেয়ারটা এগিয়ে দিল নূর নীলের দিকে। নীলও কিছু মনে না করে যেই না বসতে যাবে, সাথে সাথে নূর হাত দিয়ে চেয়ারটা সরিয়ে দিল। সাথে সাথে নীল পড়ে গেল নিচে। ঘটনাটা আচমকা হয়ে যাওয়া সবাই বিয়ে ছেড়ে ওদিকে চোখ দিল। সাথে সাথে আশেপাশে হাসির হুল্লোড় পড়ে গেল। নীল তো ভাবতেই পারেনি নূর এমন কিছু করবে। আশেপাশে সবাই হাসল, সাথে আমরাও। রাতে সুষ্ঠুভাবে জিসান, তিশা, রুহি, সায়ান আর রিয়াদ তুলির বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন সবাই বাসর ঘরে ব্যস্ত। এসব ভেবে হাঁটছি আমি, বেস্টুদের বাসরে বাগড়া দিতে হবে না। উদ্দেশ্য হচ্ছে সবার দরজায় একবার করে বাড়ি মেরে দৌড়ে পালাবো। এই ভেবে হাঁটছি আমি। বাসর ঘরে বসে আছে তিশা। একরাশ ভালো লাগা ভালোবাসার মাঝখানে এমন সময় রুমে ঢুকল জিসান। তাকে দেখে সালাম দিল তিশা। জিসানও সালামের ওর দিয়ে যেই না জড়িয়ে ধরতে যাবে, এমন সময় দরজায় নক করতেই দুজনেই ঘাবড়ে গেল। পরক্ষণেই দুজনে নড়েচড়ে উঠল। তারপর দুজন একসাথে হেঁটে আসলো দরজার সামনে। কিন্তু দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে অবাক হল তারা। পরে কিছু না ভেবে জিসান তিশাকে কোলে তুলে নিয়ে চলে গেল বিছানায়। আর এখান থেকেই শুরু হবে তাদের নতুন জীবন। বাসর ঘরে বসে আছে রুহি। সেও সেই অনুভূতি নিয়ে বসে আছে। সায়ান রুমে ঢুকতেই রুহি সালাম দিল সায়ানকে। সায়ানও সালামের জবাব দিয়ে রুহিকে জড়িয়ে ধরল।
তারপর যেই না রুহির ঠোঁটের দিকে এগিয়ে গেল সায়ান। দুজনেই একঘোর লাগানো মুহূর্তে চলে গেছে। এমন সময় দরজার নখ পড়তেই দুজনেই লজ্জায় লাল হয়ে গেল। দুজনেই অবাক হয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়াল, কিন্তু দরজার সামনে কাউকে না দেখে অবাক হল তারা। পরক্ষণেই আবার চলে গেল তারা খুশি মনে বিছানায়, যেখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন। এদিকে প্রথমে তিশার রুমে, তারপর রুহির রুমে বাড়ি মেরে আমি দৌড়। আমার কাজে তারা সবাই একসাথে বাহিরে বেরিয়ে আসলো, কিন্তু কাউকে না দেখে আবার যে যার কাজে চলে গেল। আর তাদের এমন কাণ্ড আমি আড়ালে দাঁড়িয়ে দেখে হাসতে হাসতে শেষ। হঠাৎই কারো সাথে ধাক্কা লাগলো আমার। অবাক চোখে তাকালাম আমি আরিয়ানের দিকে। আরিয়ান আমার কাণ্ড দেখে বলে উঠল, কি করছো তুমি? আরিয়ানের মুখ চেপে ধরে বললাম, হুশ, জামাই কথা বলছেন কেন? সবাই দেখে ফেলবে তো। তুমি কোথায় যাচ্ছ? বুঝতে পারছেন না বেস্টুদের বাসরে বাগড়া দিতে? আমার কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, কি? আরে চলুন না আমার সাথে, এখন শুধু রিয়াদ ভাইয়া আর তুলি আফাটা বাকি। এই বলে যেই না হাঁটতে যাব, সাথে সাথে আরিয়ান কোলে তুলে নিল আমায়। হুট করে আরিয়ান এমন কিছু করাতে ভয় ঘাবড়ে গিয়ে আরিয়ানের শার্টের হাতা ধরে বলে উঠলাম, মিস্টার, কি করছেন জামাই? সব সময় শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা। আজকে তোমার ভাবনা বদলাচ্ছি আমি। মানে? বিনিময়ে আরিয়ান কিছু বলল না, কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল। আরিয়ানের কাজে অবাক হয়ে বললাম, মিস্টার, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? বিনিময়ে আরিয়ান কিছু বলল না, আমায় কোলে তুলেই হাঁটছে সে। বাসর ঘরে বসে আছে তুলি, ভালো লাগা ভালোবাসা নিয়ে। এমন সময় রুমে আসলো রিয়াদ। তাকে দেখে তুলি সালাম দিল, রিয়াদের সালামের ওর দিল। তারপর আর কি, যেহেতু লাল মরিচকে ফাটা স্পিকার নিয়ে, তাই কোনো ঝামেলা নেই। দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে ডুব দিল। আরিয়ান আমায় কোলে তুলে রুমে নিয়ে আসতেই চোখ বড় বড় হয়ে গেল আমার, কারণ আমাদের রুমটাও বাকিদের মতো সাজানো হয়েছে। তার মানে তখন আরিয়ান এই সারপ্রাইজের কথা বলেছে। আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললাম, মিস্টার, আমাদের রুম এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? আজকে তোমায় খুব করে ভালোবাসবো তাই। আরিয়ানের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল আমাদের লাল মরিচ। পরক্ষণেই আরিয়ান তার লাল মরিচকে নিয়ে বিছানায় চলে গেল। আর এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন। আর এখান থেকেই শুরু হবে আমাদের লাল মরিচ ফাটা স্পিকার, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, মাল্টিপ্লাকালুর পরোটা আর রিয়াদ তুলির জীবন নতুন করে, নতুনভাবে, যেখানে থাকবে শুধু ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসা। সমাপ্ত।